প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামায়াত। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য চান তথ্য উপদেষ্টা। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন ডক্টর ইউনূস। হয়ে আছে মালয়েশিয়ার শ্রমবাজার, দেশটির আশ্বাসেও গলছে না বরফ। সদিচ্ছার অভাব, বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। এবং মুখ থুবড়ে পড়ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনে বাড়ি করতে না পেরে বিপাকে বহু মানুষ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সময় যত গড়াবে সংকট তত বাড়বে, এমন মন্তব্য করে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে সময় দিতে হবে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আর তথ্য উপদেষ্টা বলেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য দরকার। ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপ। ঐক্য কোন পথে শিরোনামে প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কমিশন প্রধানরা বলেন, জনকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে এক থাকার বিকল্প নেই। একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। আমাদের একতাবদ্ধ হইতে হবে, পরিবর্তন করতে হবে। সংস্কার মানে পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই হতে পারে ভোট। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন, সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা শীর্ষক দ্বিতীয় অধিবেশনে অংশ নেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতারা, যারা সরকারের উপদেষ্টাও। তারা বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ঐক্য দরকার। এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। দুদিনব্যাপী সংলাপের 5 অধিবেশনে অংশ নেবেন রাজনীতিবিদ, বিশ্লেষক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। উত্থানের মধ্য দিয়েই উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে দেশ আগাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। রক্তক্ষয়ী আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল নাগরিককে আমার সালাম। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই অর্থবহ হবে না। এ সময় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন
বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করলেও গত 5 মাসে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। জুলাই আগস্টের শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র মেরামতের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। বলেন, আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। অন্যদিকে মামলা নিষ্পত্তির কারণে বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। জানান, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ বর্তমান প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্ত হলে পূর্বের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তবে সব মামলা নিষ্পত্তির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের অনুষ্ঠানে কথা বলেন তিনি। খুনি হাসিনা আমাদেরকে এই যে 61 জন যে জার্নালিস্ট যে শহীদ হলেন তার প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। যারা যারা এই তাকে এনাবল করেছেন এবং তার মধ্যে যদি সাংবাদিক থাকে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এটা আমাদের মাস্ট। এটা যতদিন না আমরা করছি ততদিন সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি একটা বেইমানি করা হবে। 16 বছরে কোনো নেতা নয়, দালাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত 16 বছরে চলেছে এবং বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় না, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল।
আমাদের মতো নীরব কিছু দর্শক। প্রশাসনে এখনও বহাল তবিয়তে আছে স্বৈরাচারের দোসররা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরপরই সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া রহস্যজনক। এদিকে দলটির আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, শুধু ফ্যাসিবাদ বিলুপ্তির জন্য দীর্ঘদিন সংগ্রাম করেনি বিএনপি, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই তাদের লক্ষ্য। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হওয়া আলোচনা সভাতেও উঠল সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুললেন প্রশাসনে শেখ হাসিনার সহযোগীদের এখনও বহাল তবিয়তে টিকে থাকা নিয়ে। সেই সমস্ত প্রশাসনের লোক, পুলিশের লোক যারা মুজিব কোড পরে আপনার ওসিগিরি করেছেন, এসপিগিরি করেছেন, ডিসিগিরি করেছেন, তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে। তো তারা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার সহযোগিতা করবে কেন? সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। তেমন তো রহস্যজনক। সংস্কার চলবে, নির্বাচনও চলবে, এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারে। একই দিন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কেবল ফ্যাসিস্ট বিলুপ্ত করাই নয়, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের উদ্দেশ্য। যে লড়াই ছিল আমাদের এতদিন ধরে, সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না। লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। নির্বাচন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এটা অব্যাহত থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে দেশ পুনর্গঠনে জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৮টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রমনা শপিং কমপ্লেক্সের সামনের সম্মেলনস্থল। দীর্ঘ ১৩ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা ইউনিটের কর্মীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলের সচেতন থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সচিবালয় অগ্নিকাণ্ডকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জামায়াত নেতারা। সচিবালয় 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিন যশোরে কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেন। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বাজারে স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজারো অভিবাসী প্রত্যাশী। এজন্য বাংলাদেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলছে বাইরা। এদিকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের 31 মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে 79,000 টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি 15 থেকে 18,000 কর্মী। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটা চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর থানা ও পৌর জাসাসের আয়োজনে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল হয়। পৌর জাসাসের আহ্বায়ক মাহমুদ হাসান রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল। জাসাস সদর উপজেলার সভাপতি দেওয়ান মানিক। আলোচনা শেষে কেক কাটা এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সিলেটে অনুষ্ঠিত হলো মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। শুক্রবার সকালে নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বাছাই পর্বের আয়োজন করা হয়। এতে অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাই শেষে ঢাকার চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পায় সেরা 5 বাংলাবিদ। বাংলায় জাগি ভরপুর এ স্লোগানে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এই প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে। নিয়োগ ধ্বংসের অভিযোগ করে সালামের সালিশের হুমকির ব্যাপারে সরকার অবগত। এ বিষয়ে সরকার কূটনৈতিক এবং আইনিভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারি অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি। বলেন, সরকার শুধু জবাব দেয়া নয় বরং অ্যাকশন নেওয়ারও উদ্যোগ নিয়েছে। সো কল্ড মেগা প্রজেক্ট আর হবে না। একটি জায়গায় 1000 কোটি টাকার প্রজেক্ট আর অন্য জায়গায় কিছুই নেই, এমন বৈষম্য হবে না। সরকার বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যে কোনো লোককে ডিফেন্ড করার জন্য তার লিগাল সে করবে বলে যে আমাকে হ্যারাস করছে, নানা রকম আর্গুমেন্ট। এটার জন্য বাংলাদেশ ব্যাংক এবং আমরা তো সে হচ্ছে আমরা দেব। এটাকে কাউন্টার করার শুধু জবাব দেওয়া না, আমরা যে অ্যাকশন নেওয়ার জন্য যেগুলো কিছু কিছু মেজার এখন নেওয়া হচ্ছে যে তাদের ব্যাপারে কি করা যায়। এখানে লিগাল ব্যাপার আছে, সে তো একটা লিগাল নোটিশও দিয়েছে, সেটা বাংলাদেশ ব্যাংক এটা জবাব দেবে। নানা অব্যবস্থাপনার পাশাপাশি গ্যাস, পানি এবং বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। স্বাধীনতার পর নগরীর বিভিন্ন স্থানে 585 একর জায়গায় 10টি প্রকল্পে 6360টি প্লট বরাদ্দ দেওয়া হলেও অধিকাংশ প্লট এখনও খালি। ব্যাংক ঋণের টাকা দিয়ে প্লট কিনে বাড়ি করতে না পেরে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
স্বাধীনতার আগে 1963 সালে কাতালগঞ্জ এবং 1965 সালে আগ্রাবাদ আবাসিক এলাকার মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু স্বাধীনতার পর নেওয়া 10টি প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে তা ব্যর্থতায় পরিণত হয়েছে। নগরের অক্সিজেন এলাকায় সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2008 সালে এখানকার 1700 একর জায়গার উপর তৈরি করা হয়েছে 1748টি প্লট। 16 বছর আগেই প্লট মালিকেরা তাদের প্লট বুঝে নিয়েছেন। ভূমিসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশাল এই অঞ্চলে একটি ভবনও উঠেনি। 2008 সালে প্লট পাইছি, কিন্তু এখনো আমরা বাড়িঘর করতে পারিনি। অবকাঠামো এবং নিরাপত্তা কেউ আগায় না আসলে প্লট করার মতো তো আমরা বাড়ি করার মতো সুযোগ হবে না আমাদের। 759 প্লটের চাঁদগাঁও আবাসিক, 423 প্লটের কল্পলোক আবাসিক প্রথম পর্যায় এবং 181 প্লটের চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট মালিকেরা নিজেদের উদ্যোগেই আবাসনের ব্যবস্থা করে নিয়েছে। নগরীর একেবারে কাছাকাছি কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে গড়ে তুলেছিল কর্ণফুলী আবাসিক এলাকা। 52 একর জায়গার উপর তৈরি করা হয়েছিল 517টি প্লট। প্লট মালিকেরা প্লট বুঝে নিয়েছেন, কিন্তু 29 বছর পেরিয়ে গেল নানা জটিলতায় এখানে কোনো ভবন উঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক প্রকল্প অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এদিকে 985 প্লটের সলিমপুর আবাসিক, 1356 প্লটের কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে কিছু ভবন উঠল, পরিপূর্ণ আবাসিকের রূপ পায়নি। এজন্য সিডিএর আগের পরিষদকে দায়ী করছেন এই নগরবিদ। শুধু প্লট দিলেই কিন্তু প্রকল্প চালু হয়ে যাবে না। এক্ষেত্রে তৎকালীন যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সমন্বিত কর্মোদ্যোগের একটা অভাব আমরা দেখেছি, যার ফলে হয়তো প্লট পেয়েছে, পানি পায় নাই বা বিদ্যুৎ পায় নাই। অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছে এসব আবাসিক এলাকার প্লট। বিশেষ করে তদবিরের মাধ্যমে বেশি আবেদনকারীকে প্লট দিতে গিয়ে প্লটের সাইজ নামিয়ে আনা হয়েছে 3 থেকে 4 কাঠায়, অথচ খরচ অনুযায়ী ভবন তুলতে প্রয়োজন ছিল 8 থেকে 10 কাঠার প্লট। ইন্ডিভিজুয়ালি একজনকে একটা প্লট দিয়ে দিলাম, তাও প্লটের সাইজ করলাম 2.5 কাঠা থেকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। তো এটা 5 কাঠার নিচে আসাই উচিত ছিল না যদি আপনি এই প্রজেক্টটাকে ভাইবেল করতে চান। 60 বর্গ মাইলের এই চট্টগ্রাম নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। সিডিএর তথ্য অনুযায়ী এই নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 1 থেকে 6 তলা, 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু, যেখানে ঘুরতে আসেন না এমন পর্যটক পাওয়া বিরল। প্রতিষ্ঠার 44 বছর কেটে গেলেও এখনও কমেনি পর্যটক ভোগান্তি। যেটি না থাকায় পাহাড়ের ঢালে নোঙর করতে হয় নৌযান। এরপর ঝুঁকি নিয়ে সেতুতে আসেন পর্যটকরা। তবে সংস্কারে বরাদ্দ নেই সাফ জবাব পর্যটন কর্পোরেশনের। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। শীত মানে পর্যটনে ভরা মৌসুম। রাঙ্গামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। যন্ত্রচালিত নৌকায় সুবলং ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে তারা ছুটে আসেন সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে। তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখানে চলাচলের নেই কোনো রাস্তা, সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় ঝুলন্ত সেতুতে। প্রায় পা ফসকে আহত হন পর্যটকরা। অথচ এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে টোল আদায় করে পর্যটন কর্পোরেশন।
এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি। এটা আসলে আমার জন্য অনেক রিস্কি, আমি না সবার জন্য রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। অবিলম্বে এই রাস্তাটাকে উন্নত করা দরকার, এখানে পাকা করা দরকার। ভালো মতো একটা ঘাট হতে হবে, আমাদের তো ঘাট তো নাই, আর আমরা বুঝে পার্কিং করে দিচ্ছি পাও যাওয়া আসা ওঠার কোনো একটা নির্দিষ্ট ব্যবস্থা নাই, কেউ আচার খাইয়ে পড়ে, কেউ দলা হয়ে পড়ে। এই যখন অবস্থা তখন পর্যটক কর্পোরেশনের কর্তা জানালেন সংস্কারে বরাদ্দ নেই, তবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই, এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। আমাদের বিবেচনায় আছে, আমরা আগামীতে এইগুলো প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধার আমি ব্যবস্থা করব। 1980 সালে 28 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটি। সময় সংবাদ, রাঙামাটি। ঈদে প্রতি বছর ইট ভাটায় চাহিদা 5 কোটি ঘনফুট মাটি, কিন্তু মাটির উৎস কি তা অজানা। ইট ভাটার জন্য মাটি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে হবে পুকুর, খাল খনন কিংবা পতিত স্থান থেকে। তবে এসব উৎস থেকে চাহিদা মেটানো সম্ভব নয় বলে বাধ্য হয়ে কৃষি জমির মাটির ওপর নির্ভর করতে হয় বলে দাবি ইট ভাটার মালিকদের। উন্নয়ন কাজে ইট বিকল্পহীন, কিন্তু পরিবেশের ভারসাম্য এবং ফসলি জমির হ্রাস রোধে বিষয়টি দায়িত্বশীল দফতরগুলোর জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজনের রিপোর্ট। ফেনী শহরের এমন সব সুউচ্চ শত শত বিল্ডিং আর নানা উন্নয়নমূলক কাজ দিন দিন বেড়েই চলছে। শুধু শহর নয়, প্রবাসী অধ্যুষিত এই জেলায় রেমিটেন্সের প্রবাহে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজেও পিছিয়ে নেই। চাহিদা বাড়ছে এসব নির্মাণ কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইটের, যা তৈরির অন্যতম অনুষঙ্গ মাটি। সেই মাটির যোগান দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মাটির চাহিদা ও দাম বেড়েছে, এতে ফসল জমির উপর এর প্রভাব প্রকট হয়েছে। মাটি কাটতেছে, আমি না করছি, তারপর মাটি কাটতেছে। আমরা যদি হলো ব্রিক্সের ব্যবহারের কথা বলি, এটি যদি করা যেত তাহলে মাটি সাশ্রয় হতো, মাটির ব্যবহার হ্রাস পেত, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হতো। 2025 সালের মধ্যে শতভাগ ব্লক ইট উৎপাদনের কথা থাকলেও তা এখন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্লক উৎপাদনকারীরা বিনিয়োগ করেও ইটের দৌরাত্বের কাছে অনেকটা অসহায়। র মেটেরিয়ালস ব্লক ইউজ করে, ওই র মেটেরিয়ালস কোনো র মেটেরিয়ালসে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, প্রত্যেকটা জিনিসে আমদানি নির্ভর। বিগত দিনে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করছি এবং যে সময়গুলো আমরা কাটাইতেছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। টাকা ইনভেস্ট করার পরে আমাদের ফিডব্যাক ছিল একেবারেই শূন্যের কোটায়। আমরা আসলে এটা কতদিন চালিয়ে যাব। ইটভাটা সংশ্লিষ্টদের তথ্য মতে গত বছর ফেনীতে পোড়ানো হয় প্রায় 50 কোটি ইট। প্রতি ঘনফুট মাটি থেকে তৈরি হয় 10টি ইট। 50 কোটি ইট তৈরিতে দরকার হয় প্রায় 5 কোটি ঘনফুট মাটি। জেলার শতাধিক ইটভাটার বর্তমানে চালু 70টি। এসব ভাটার মাটির যোগান দিতে প্রতি বছরই কৃষি জমির 1% হারে কমে যাচ্ছে জানায় কৃষি বিভাগ। সুনির্দিষ্ট যে নীতিমালার আলোকে যে ইটের ভাটা তৈরি, এই সমস্ত বিষয়গুলো করা উচিত এবং টপসয়েল কাটার বিষয়টাও আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। তবে ফসল জমির মাটি কম ব্যবহার হয় দাবি করে ইটভাটা সমিতির সভাপতি বলছেন, ভাটার মাটি সরবরাহের পথ আরও সহজতর না হলে এই শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। তবে কৃষি জমি রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতায় ইটের উৎপাদনে নজরদারি বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক। কৃষি জমি নষ্ট করে মাটি নিয়ে আসতেছে, এটা এই ধরনের কথাগুলা কিন্তু আজও সত্য না। এটা একটা বিভ্রান্তমূলক তথ্য দেওয়া প্রশাসনকে। কোনো ক্রমেই কৃষি জমির টপসয়েল কর্তন করে ইটভাটার ব্যবহার, এটাকে আমরা কখনোই মেনে নিব না এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় আইনগত কঠোর ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 57টির নবায়ন আবেদন আটকে দেওয়া হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিল, পশুর নদী রক্ষা, নিরাপদ পানি, টেকসই বাঁধ, নিরাপদ জীবিকা ও সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষার দাবিতে মোংলায় সমাবেশ করা হয়েছে। শুক্রবার বিকেলে নারকেলতলায় এর সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিবেশে যে ক্ষতি করছে তা অপূরণীয়। যদি পুরোপুরি চালু হয় তাহলে এই অঞ্চলের পানি, মাছ এবং জলজ প্রাণী ধ্বংস হবে সুন্দরবন। আর যারা বেঁচে থাকবে তারা বিষাক্ত কেমিক্যাল একসময় মানুষের শরীরে প্রবেশ করে খাদ্য শৃঙ্খলায় এর নেতিবাচক প্রভাব পড়বে।
জানিয়েছেন ভোরের সময়। অনলাইন নিবন্ধন সহ 14 ধরনের বিধি নিষেধ মেনে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করতে হচ্ছে পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 পর্যটক দ্বীপটিতে যেতে পারছেন, একই সঙ্গে করতে পারছেন রাত্রি যাপন। আর অনুমতি সাপেক্ষে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্ট মার্টিন আসা যাওয়া করছে পর্যটকবাহী 5টি জাহাজ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট। সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগেই প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। কখনো ভোর 6টা, কখনো 7টা কিংবা 8টা, আবার কখনো সকাল 9টায় ঘাট থেকে ছেড়ে যাচ্ছে জাহাজ। কারণ হিসাবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, সাগরে জোয়ার দেখে ছাড়তে হচ্ছে জাহাজ। জোয়ার বাড়ার কারণে একই টাইমে জাহাজটা চালা যাচ্ছে না। সুগন্ধা বিচের বাইরে দিয়ে খারাপ সেনের ওখানে পানি কম, এখানে জাহাজ নেগোসিয়েশন করতে অসুবিধা হয়। আমরা দেখে শুনে খুব কেয়ারফুলি জাহাজ চালাতে হয়। 1 নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিন ভ্রমণের আগে অনলাইন নিবন্ধন করা সহ এবার 14 ধরনের বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে পর্যটকদের। এসব বিধিনিষেধে দ্বীপ ভ্রমণ নিয়ে নানা কথা বলছেন পর্যটকরা। আসার পর নেমেই আবার চলে যেতে হচ্ছে। এরকম হয়েছে যে 15 মিনিট শুধু থাকতে পারছি, স্টে করতে পারছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায়, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। রেজিস্ট্রেশন প্রসেসটা, এটা আমার খুব ভালো লাগছে। আমার মতে বিধিনিষেধগুলো আমরা যদি অভ্যস্ত হয়ে যাই সাধারণ জনগণ, তাহলে এটা মনে হয় সেন্ট মার্টিনের জন্যই ভালো হবে। গত বছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন বাজার ছিল লোকে লোকারণ্য। ব্যাটারি চালিত ইজি বাইকের কারণে বাজারের ভেতরের রাস্তায় হাঁটা যেত না, কিন্তু এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। অধিকাংশ কটেজ, হোটেল, রিসোর্ট পর্যটনের জন্য প্রস্তুত নয়। ট্রলার ও স্পিড বোটেও স্থানীয়দের যাতায়াতে রয়েছে কড়াকড়ি, যা নজিরবিহীন বলছেন দ্বীপের বাসিন্দারা। ধরেন আগে বিক্রি করতাম 50-এর উপর, এখন আমরা 1000 উপর, এতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। পরিবেশের বিধিনিষেধ জড়িত আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়ে। দ্বীপের মানুষ তো এভাবে অনুমতি নিয়ে কয়দিন চলবে, কয় মাস চলবে? বর্তমানে স্থানীয়দের 2% কি হচ্ছে না পর্যটক থেকে। অনেকে নিজস্ব স্বর্ণ গহনাপাতি এগুলো বন্ধক দিয়ে হোটেলগুলো চালু করেছে সংস্কার করে। তো আমরা এই 2 মাসে এর মধ্যে যেই হারে পর্যটক আসতেছে 2000, আমরা আশঙ্কায় আছি এই টাকাও উঠে আসবে না। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে, আর পরিবেশ অধিদপ্তর বলছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। এমন সময়ে বিধিনিষেধটা দেওয়া হয়েছে যে সময়ে সেন্ট মার্টিন দ্বীপটা ধ্বংস হয়ে যাওয়ার পথে বসেছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কঠোর না হলে আপনি যে যার মতো করে করবেন, এটা হয় না। এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরেই আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় দেয়া হয়েছে নানা বিধিনিষেধ, তবে এই বিধিনিষেধ অনেকটাই রয়েছে এখনও পর্যন্ত অকার্যকর। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
মুন্সিগঞ্জের মীর কাদিমে চড়া দরে বিক্রি হচ্ছে ইলিশ। সপ্তাহের ব্যবধানে 200 টাকা বেড়ে প্রতি কেজি বড় ইলিশ বিক্রি হচ্ছে 2700 টাকায়। সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের ঝিলিক ধলেশ্বরী তীরের মীর কাদিম হাটে সারি সারি ইলিশের পসরা। তবে সপ্তাহের ব্যবধানে আরও 200 টাকা বৃদ্ধি পেয়েছে ইলিশের দর। দাম হাঁকা হচ্ছে 2700 টাকা। পৌষের কনকনে শীত আর কুয়াশা উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। তবে এমন আগুন দরে ক্ষুব্ধ ইলিশের স্বাদ নিতে আসা ক্রেতারা। ইলিশের পাশাপাশি বাজারে আইড়, বোয়াল, পাঙ্গাস, রুই, কাতল, চিংড়ি, কই, শিং সহ স্থানীয় খাল বিলের মাছেরও জমজমাট বেচাকেনা। তবে শিং মাছে কাপড়ের রং এবং চিংড়িতে নিষিদ্ধ জেলি মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। ইলিশের অস্বাভাবিক দরের জন্য ভোক্তারা দায়ী করেছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেট তো অবশ্যই আছে, কারণ ইলিশ মাছ কিভাবে 2700 টাকা কেজি হয়? একটা পুষ্করিতে মাছ উঠেছে, যার মাছ এত দাম পাইতেছে না, যারা সিন্ডিকেট করতেছে এর দামটা পাইতেছে। এই মাছটা 2700 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম। আর এই বেচতে আধা কেজি চাইবে 1600 1500 800 টাকা কেজি বেশি জেল ছাড়া পদ্মার মাছ। তবে অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন ইলিশ কম ধরা পড়ায় কমেছে এর সরবরাহ। নদীতে আবার যদি ইলিশ মাছ আমদানি হয় তাহলে ঘাটে আমদানি হবে মাছ, এছাড়া আর ইলিশ মাছের কোনো লক্ষণ আমরা ভালো দেখতাছি না। শতাব্দী প্রাচীন খোলা আকাশের হাটটিতে প্রায় 4000 মানুষের কর্মসংস্থান। এই হাটে মাছ আসে অন্তত 15 জেলা থেকে, আর 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শীতে চাঁদপুরের পাইকারি আড়ত পাল বাজারে মিলছে নানা ধরনের সবজি, কিন্তু এসব সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। সবজি বেচাকেনার আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ, যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হতে শুরু করেছে চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, পাল বাজার। তো এই মুহূর্তে আছি আমি পাল বাজারে। পাল বাজারটি মূলত চাঁদপুর শহরের একবারে মাঝে বলা যেতে পারে, এবং এই যে জেলা শহরটি আছে, এই জেলা শহর থেকে মূলত যেই সবজিগুলো উপজেলা এবং বিভিন্ন বাজারগুলোতে সরবরাহ করা হয়ে থাকে। তো আজকে যদি আমি বলতে পারি যে এই ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু নানা রকম একেবারে টাটকা সবজি, বিশেষ করে ধনেপাতা, টমেটো সহ অন্যান্য বা মৌসুমী যে সিমগুলো আছে সেগুলো কিন্তু এখন বলা যেতে পারে বাজারে প্রচুর সরবরাহ বেড়েছে। এবং ব্যবসায়ীরা জানিয়েছে যে গত সপ্তাহে সবজির যেমনটা সরবরাহ ছিল ক্রমান্বয়ে কিন্তু তা কিন্তু বাড়তে শুরু করেছে, এবং সেই বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারটিও কিন্তু সরগরম হচ্ছে। আর এখন যেহেতু শীত, আর সেই শীতের সঙ্গে তাল মিলিয়ে মূলত এই সবজির সরবরাহটা বাড়তে থাকে। আজকে যদি আমি সবজির দরদাম বলি তাহলে বলতে হবে যে গত সপ্তাহের চাইতে কিন্তু 8 থেকে 10 টাকা প্রতি কেজি সবজির দাম কমেছে। ফুলকপি যদি বলি প্রতি কেজি আজকের বাজার দর হচ্ছে 12 থেকে 15 টাকা, বাঁধাকপি 25 থেকে 30 টাকা, মরিচ 40 থেকে 45 টাকা, লাউ আকার ভেদে 35 থেকে 40 টাকা, আলু 45 থেকে 50 টাকা, ধনেপাতা 25 থেকে 30 টাকা, সিম 20 থেকে 25 টাকা, বেগুন 30 থেকে 35 টাকা, কুমড়া আকার ভেদে 15 থেকে সর্বোচ্চ 30 টাকা, এবং যদি বলি মূলা সেটি 10 থেকে 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটির দরদাম কিন্তু গত সপ্তাহে ছিল 8 থেকে 10 টাকা বেশি। এবং ব্যবসায়ীরা কিন্তু আরেকটু বিষয় জানিয়েছে যে সেটি হলো যে বাজারে প্রচুর সরবরাহ থাকলে কিন্তু একটু ক্রেতা সংকট চলছে, এবং এই ক্রেতা সংকটের কারণে কিন্তু তাদের অনেক মাল অবিকৃত থাকে, এবং সেজন্য আসলে ব্যবসায়ীরা এই মুহূর্তে অনেকে ভর্তুকিও দিচ্ছেন, এবং সেই ভর্তুকি দিতে গিয়ে তাদের কিন্তু একটু ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। তো আমি যদি দেখি আসলে এই পাল বাজারটি একবারে একটি সড়কের উপর, এবং সড়কের আশপাশে কয়েকটি গলি আছে, সেই গলিতে মূলত এই যে মালামালগুলো পাওয়া যায়। আর এই যে সবজির সবচেয়ে বড় যে চালানগুলো আসে সেগুলো আমরা বলতে পারি যে রাজধানীর কাওরান বাজার, কুমিল্লার নিমসার কিংবা মিরসরাই, চট্টগ্রামের মিরসরাই থেকে আসে। আর আরেকটি চালান আসে চাঁদপুরের যেই দুর্গম চরগুলো আছে, সেই দুর্গম চরাঞ্চল থেকে কিন্তু সবজিগুলো সরবরাহ আসে, এবং সেই চরগুলো থেকে যে সবজিগুলো আসে এগুলো বলা যেতে পারে একেবারে পুরোপুরি নির্ভেজাল এবং টাটকা সবজি। আমরা যদি বলি এই যে এই মৌসুমে এখন শসা মিলছে, এবং এই শসা কিন্তু বলা যেতে পারে শসার বাজার এখনও বলা যায় অনেকটা চড়া বলা যেতে পারে, কারণ শসার সঙ্গে যদিও ক্ষীরার আমদানি সরবরাহ বাড়ছে, তারপর কিন্তু এখন যেহেতু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সেই কারণে
এই সবজিগুলোর দাম বলা যেতে পারে যে কমতির দিকে নয়। তো সবচেয়ে স্বস্তির খবর হলো যে আমরা যদি বলি যে এই যে টাটকা শাকসবজি, সেই টাটকা শাকসবজি কিন্তু এই মুহূর্তে চাঁদপুরের এই যে সবচেয়ে বড় পাইকারি বাজারটি আছে সেই বাজারটিতে বলা যেতে পারে একবারে ব্যাপক হারে হচ্ছে। আর এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন যে চাঁদপুরে সবজির বাজারের সঙ্গে অন্তত 400 থেকে 500 ব্যবসায়ী জড়িত আছেন এবং এখানে প্রতিদিন প্রায় 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা বেচা কিনা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের পাইকারি সবচেয়ে বড় সবজির বাজার পাল বাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। 5 বার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পরও হাল ছাড়েননি খাগড়াছড়ির আমন চাষিরা। ব্যাপক ক্ষতির পরও কিছু ফসল ঘরে তুলতে পেরেছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ। জিতেন বড়ুয়ার তথ্য, ছবিতে রিপোর্ট। আমন রোপণের সময় পরপর 5 বার বন্যার কবলে পড়েন খাগড়াছড়ির চাষিরা। এতে তলিয়ে যায় রোপা আমন চারা, ক্ষতিগ্রস্ত হয় জমি। পানি সরে গেলে সেই জমিতে আবারও ধান রোপণ করেন অনেক কৃষক। এবার ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। আগের বারে জ্বালা যেটা ফেলাইছি ওটা সব নষ্ট হয়ে গেছে, পরের বারে আবার জ্বালা ফেলে লাগাইছে। মোটামুটি মিডিয়াম হয়েছে, বেশিও হয় না, আগের মতন হয় না। এক কানিতে 100 ধান পাই, এখন 60-70 ধরে না। দিনে আমরা 3-4 কানি মারতে পারি, এইভাবে আমাদের সংসার কাটাই আর কি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে আনতে প্রণোদনার ঘোষণা দিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। 2000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকদেরকে আমরা পরবর্তীতে আমাদের এই যে রবি মৌসুমে তাদেরকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, বীজ, সার এবং নগদ টাকা আমরা অর্থ সহায়তা দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার 29,050 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 26,994 হেক্টর জমিতে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2,056 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, খাগড়াছড়ি। শান্ত করার উদ্দেশ্যে তৈরি আছে। কাকলি আখতার, সময় সংবাদ। চলমান যুদ্ধের প্রভাবে রাশিয়ায় ক্রমেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এতে ছুটির মৌসুমে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। একই সঙ্গে বাড়ি নির্মাণে খরচ বেড়ে যাওয়ায় বাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা বাড়ছে রুশদের মধ্যে। বেতন যতটুকু না বেড়েছে তার চেয়ে কয়েক গুণ বেড়েছে মূল্যস্ফীতি। বেড়েছে দ্রব্যমূল্যের দামও। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়ে রীতিমতো পকেট খালি করে বাড়ি ফিরছেন মধ্যবিত্তরা। রাশিয়ার অর্থনীতিতে চলমান যুদ্ধের প্রভাব নাজেহাল করে তুলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে উৎসবের মৌসুমে এ বিড়ম্বনা বেড়েছে কয়েক গুণ। যারা প্রতি বছর নানা আয়োজনে এই ছুটির মৌসুম উপভোগ করতেন, তারা এবার বাধ্য হচ্ছেন খরচের হ্রাস টানতে। ছুটিটা সাদামাটাই কাটবে বলে মনে হচ্ছে। এই যেমন আমি আমার অফিসের অনুষ্ঠানে যাইনি, কারণ তাহলে অনেকখানি বাজে খরচা যাবে। সবকিছুর দাম আগের চেয়ে অনেক অনেক বেশি। আগের বছরগুলোতে ছুটির খরচ আমাদের নাগালের মধ্যেই ছিল, এখন তা 3-4 গুণ বেড়ে গেছে। মূল্যস্ফীতির প্রভাব পড়েছে রাশিয়ার রিয়েল এস্টেট ব্যবসাতেও। বন্ধকার বেড়ে যাওয়ায় বাড়ি কেনায় অনীহা বাড়ছে রুশদের মধ্যে। বাড়ছে বাড়ি ভাড়া নেওয়ার প্রবণতা। রাশিয়ার প্রতিরক্ষা ও প্রযুক্তি সেক্টরে বেতন বৃদ্ধি পাওয়ায় উপার্জন বাড়ছে রুশদের, কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলানো সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে 21% করেছে, যা গত 20 বছরের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে কর্তৃপক্ষ বলছে বছরের শেষের এই সময়ে মূল্যস্ফীতি 9.8 পর্যন্ত গড়াতে পারে, যা এপ্রিলে আরও বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট। এর ফলে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের প্রস্তুতিতে দেশটির রাজনৈতিক দলগুলোর আর কোনো বাধা থাকল না। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। গত বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতার বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপির সমন্বয়ে 3 দলের জোট সরকার ভেঙে যাওয়া। তারপরেই সংসদে আস্থা ভোটে শলসের হেরে যাওয়ায় সবার কাছে বিষয়টা একদম পরিষ্কার হয়েই যায় আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে জার্মানি।
এমন বাস্তবতায় দেশের স্থিতিশীলতা ও সরকার ব্যবস্থার অচল অবস্থা কাটাতে সাংবিধানিক নীতি মেনে দেশটির সংসদ ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। একই সঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বর্তমানে দুই দলের জোট সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে জনসমর্থন হারিয়েছে। একই সঙ্গে আস্থা ভোটের ফলাফল এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জার্মানিতে নতুন নির্বাচন জরুরি। সেটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের আয়োজন করতে হবে। সংসদ ভেঙে দেওয়ার পর বক্তব্যে তিনি আরো বলেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিশ্বাস রাখে জার্মানি, তাই জনগণের সমর্থনের ভিত্তিতেই আগামীতে গঠন করা হবে নতুন সরকার। এদিকে জার্মান পার্লামেন্ট ভেঙে দেওয়ার এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে দেশটির রাজনীতিতেও। জার্মান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাজনৈতিক দলের নেতারাও। এখন থেকে দল গোছানো ও আগাম নির্বাচনের প্রস্তুতিতেও আর কোনো বাধাও থাকলো না নির্বাচনমুখী দলগুলোর জন্য। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। ইস্টার্ন টাইম জোনের স্থানীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাতে সূর্যের 38 লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় এটি। মহাকাশযান থেকে পাঠানো আলোর সংকেত থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন নিরাপদে আছে এটি। সূর্য সম্পর্কে আরও জানার চেষ্টা মহাকাশ বিজ্ঞানীদের অনেক আগে থেকেই ছিল। জ্বলন্ত এই বিশাল অগ্নিকুণ্ডকে জানতে গবেষণাও চলছে প্রতিনিয়তই। এরই ধারাবাহিকতায় এবার সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব ইস্টার্ন টাইম জোন অনুযায়ী বৃহস্পতিবার সফলভাবে সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছে। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসা জানায় গেল মঙ্গলবার পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি সূর্যের দিকে ছুটতে শুরু করে। তখন এর গতি ছিল ঘন্টায় প্রায় 4,30,000 মাইল। যাত্রার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানটির সঙ্গে। প্রোগ্রাম করা ছিল এটি যদি সফলভাবে সূর্যের কাছাকাছি পৌঁছাতে পারে তবে আলোক সংকেত পাঠাবে। বিজ্ঞানীদের অধীর অপেক্ষা ছিল এই সংকেতটির জন্য। পরে ইস্টার্ন টাইম জোন অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এই সংকেত পায় বিজ্ঞানীরা। তারা জানায় পার্কার সোলার প্রোব সূর্যের প্রায় 38 লাখ মাইল কাছাকাছি যেতে পেরেছে নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে। এ সময় যানটিকে সহ্য করতে হয়েছে 980 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরেও এটি নিরাপদে আছে বলে জানা যায়। আশা করা হচ্ছে আগামী 1 জানুয়ারি পার্কার সোলার প্রোব নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য পাঠাবে। প্রত্যাশা করা হচ্ছে এই অভিযানে মহাকাশযানটির সফলতা সূর্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে বিজ্ঞানীদের। পাওয়া যাবে নক্ষত্রটি সম্পর্কে নতুন অনেক তথ্য। সূর্যের উত্তপ্ত অঞ্চল বুঝতে সাহায্য করবে এসব তথ্য। ভূমিকা রাখবে সৌরবায়ুর উৎস শনাক্ত করতেও। কাকুলি আখতার, সময় সংবাদ। সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হওয়া নতুন বিনিয়োগ নীতি দেশটির অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দ্বার। দেশটির সরকার 2030 ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে। এতে দেশটিতে বসবাসরত সাধারণ শ্রমিকরা সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে নিজ নামে ব্যবসা পরিচালনা করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন এতে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণও বাড়ছে। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। 2015 সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী। সম্প্রতি দেশটির বুরাইদা আল গাসিম শহরে রেডিসন ব্লুতে সৌদি বিজনেস কনসালটেন্ট কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা, যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা করতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য খুবই বৈধভাবে একটা ট্রাস্টেড এবং ট্রাস্টওয়ার্দি উপায়ে এখানে ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিয়েছেন এবং এটা সৌদি আরবের যে ভিশন 2030 এর একটা পার্ট হিসেবে। যারা বাংলাদেশ থেকে বিনিয়োগ করতে চায় বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করছেন, আমি চাই সৌদি আরবে একটা ইনভেস্টরের জন্য বা বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সৌদি গভর্নমেন্ট খুবই আন্তরিক বিজনেসম্যানদের জন্য
তো আমি এই সুযোগটা চাই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এখানে বিনিয়োগ করে। প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজেরও সুযোগ পাচ্ছেন নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা। আমি প্রথমে সৌদি এসে কফিলের আন্ডারে কাজ করছি, কাজ করার পরে নিজে ব্যবসা করলাম কফিলের নামেই। তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। কর্মশালায় জানানো হয় প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে দেশের রেমিটেন্স পাঠানোর পরিমাণও বেড়েছে আগের তুলনায়। বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিজয়ের মাসকে ঘিরে আয়ারল্যান্ডের কিলকেনিতে হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে দেশটির বিভিন্ন কাউন্টি থেকে জড়ো হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে পৌষের ধানের শীষে শিশির বিন্দুর উজ্জ্বলতা না থাকলেও পৌষের পিঠাপুলির উজ্জ্বলতা ঠিকই দেখা গেছে কিলকেনিতে। পৌষের পিঠা মেলায় পাটালি গুড়ের রসালো সাজের পিঠা থেকে বিভিন্ন নকশি পিঠা শোভা পায় বাংলাদেশিদের পাতে। শত শত প্রবাসীদের আগমনে কিছুক্ষণের জন্য কিলকেনির জেমস পার্কের কমিউনিটি হলটিকে মনে হয়েছে ছোট এক খণ্ড বাংলাদেশ। পিঠা উপভোগের পাশাপাশি কমিউনিটির মাঠে পুরুষদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন, সাথে কমিউনিটি হলের ভেতরে ছিল নারী শিশুদের বিভিন্ন খেলা, ছিল বিজয়ীদের জন্য আকর্ষণীয় সব পুরস্কার। আমরা আশা করব যারা এটার আয়োজন করেছেন, যারা যেন প্রতি বছর এই আয়োজনকে সমৃদ্ধ রাখে এবং বাঙালি কৃষ্টি কালচারকে ধরে রাখায় আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে। পিঠা উৎসবে এসে আমার তো খুবই ভালো লাগছে, এত ভাবিদের সাথে দেখা হলো, মানে ছোট্ট একটা বাংলাদেশ ফিল হয়েছে। এখানকার মেলা অনেক এক্সাইটিং ছিল, অনেক মজা পাইছি। অ্যাজ ইয়ং স্টার্স আউট সে উই আর প্রাউড বাংলাদেশ। তারা ইনশাআল্লাহ সামনে আরো এই ধরনের কিছু অনুষ্ঠান করব যাতে আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই সব উৎসব অনুভব করতে পারে। প্রবাসের মাটিতে দেশকে অন্তরে ধারণ করে রাখতেই এমন আয়োজন, বললেন আয়োজকরা। বিদেশের মাটিতে বাংলার পিঠা মেলা এই সর্বপ্রথম খিলকানিতে ঈশ্বর মুখর পরিবেশে হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমি পুরো বাংলাদেশে আছি। আমি বিদেশের বাড়িতে এসে যে এত সুন্দর আয়োজন আমি চিন্তাই করতে পারিনি। আগামী বছর বিজয়ের মাসে আবারও নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। রান ফর হিরোজ অফ আওয়ার ভিক্টোরি প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে বিজয় দিবস হাফ ম্যারাথন 2024 প্রতিযোগিতা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন দেশি বিদেশি কয়েকশো প্রতিযোগী। এই মুহূর্তে বিস্তারিত জানাতে মেরিন ড্রাইভের রেজু খালে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, যাচ্ছি তার কাছে। মহান বিজয় দিবস উপলক্ষে হাফ ম্যারাথন এটি প্রথমবারের মতো কক্সবাজারে আয়োজিত হচ্ছে, যেখানে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ম্যারাথন আয়োজন করা হচ্ছে। মূলত 21 কিলোমিটার, এই 21 কিলোমিটার দূরত্ব কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভের কক্সবাজারের প্রেসিডেন্ট বিচ পয়েন্ট থেকে শুরু করে সেটি ইনানির ব্যাওয়াচ যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে গিয়ে শেষ হবে। এরই মধ্যে আপনারা লক্ষ্য করছেন মেরিন ড্রাইভে যারা প্রতিযোগী অংশ নিয়েছে, এখানে আসলে নারী এবং পুরুষদের আয়োজনে এই ম্যারাথন চলছে। এখানে 18 থেকে 45 এবং 45 থেকে 69 এই বয়সেই প্রায় 4 শতাধিক প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নিয়েছে। আমরা এখন মেরিন ড্রাইভের রেজুখাল এলাকায় রয়েছি। সেই রেজুখাল এলাকায় আসলে লক্ষ্য করছি অনেকটাই হাঁপিয়ে উঠেছে, যে দৌড়াতে দৌড়াতে সেই সকাল 6টা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন অনেকটাই প্রতিযোগিতার শেষ অংশে আমরা রয়েছি। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা যে বিষয়টি বলছে, মূলত স্বাস্থ্য ঠিক রাখার জন্য দৌড়ানোর বিকল্প নেই। প্রতিদিন 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো, সেই বিষয়টি বলছে। আর মূলত হচ্ছে যে মহান বিজয় দিবসে বীরদের স্মরণের পাশাপাশি সকলকে স্বাস্থ্য সচেতন হতেই এই উদ্যোগ বলে জানিয়েছে জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের বেশ সদস্য এখানে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পাশাপাশি সারা দেশ থেকে যারা ম্যারাথনে প্রতি বছরই অংশগ্রহণ করে ঢাকা কিংবা দেশের বিভিন্ন প্রান্তে, তারাও কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কক্সবাজারের এই হাফ ম্যারাথনে। এখানে মূলত হচ্ছে এইবারের ম্যারাথন প্রতিযোগিতায় আসলে যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, যে 21 কিলোমিটার ম্যারাথন হচ্ছে, সেই 21 কিলোমিটারে যেমন যানবাহনের যে চলাচল অনেকটাই একটু
বন্ধ রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে বিভিন্ন পয়েন্ট তৈরি করা হয়েছে, সেই পয়েন্টগুলোতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা পড়তে না হয় কিংবা তাদেরকে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারাও কিন্তু এখানকার যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করা হয়েছে, যার কারণে স্বাচ্ছন্দ্যে কিন্তু যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা দৌড়াচ্ছেন। প্রশাসন বলছে এই ম্যারাথন সামনেও আরও আয়োজন করা হবে। তো এই ছিল আমার কাছে রেজুকাল এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। সত্যি করেই রংপুরের জার্সিতে বিপিএল এ ঢাকা পর্বের সব ম্যাচ মিস করছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে সাইফুদ্দিনকে নিয়ে পাওয়া গেল স্বস্তির খবর। ফ্রাঞ্চাইজিটির হয়ে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে এই পেস বোলিং অলরাউন্ডারকে। বিপিএলকে সামনে রেখে প্রথমবারের জন্য অনুশীলন শুরু করার রংপুর শিরোপা পুনরুদ্ধারে অনুপ্রেরণা খুঁজছে গ্লোবাল টি-20 শিরোপা জয় থেকে। এদিকে বিপিএলকে আবারও জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন চিটাগং কিংস স্পিনার আলিস আল ইসলাম। রংপুরের ভিন্ন অনুশীলন, গেলবারের ধারাবাহিকতায় এবারও নিজস্ব মাঠ। শুরু বা শেষের তাই কোনো বাধ্যবাধকতা নাই। গেলবারের মতো এবারও বিগ বাজেটের দল, তবে আছে ব্যতিক্রম। সহকারী কোচের দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। তবে সেখানে সৌম্যকে নিয়ে অস্বস্তি যেমন আছে, স্বস্তি তেমন আছে সাইফুদ্দিনকে নিয়ে। সৌম্যর যেটা আমরা শুনেছিলাম 10 দিন বা 12 দিন পরে হয়তো তার সেলাইটা খুলে ফেলে, তারপর হয়তো বা সে দেখবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় যে 3 সপ্তাহ পরে আমরা তাকে পাবো। কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো। সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি-20তে খেলেছিলেন প্রথম ম্যাচটা, তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সব কিছুই করেছিলাম, এমআরআই সব কিছু করানো হয়েছিল। তো বিপিএল এর প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন, এটা আমরা জানি। বিপিএল এর আগে জেতা গ্লোবাল সুপার লিগের শিরোপা সাবেক বিপিএল চ্যাম্পিয়নদের দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাচ্ছে ইফতেখার খুশদিলদের। লোকাল ক্রিকেটাররাও মাত্রই শেষ করেছেন এনসিএল। সব মিলিয়ে তাই ইতিবাচক শুরুর লক্ষ্য রাইডার্স শিবিরের। এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি-20তে যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে আমাদের, যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল। অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে চিটাগং কিংস, যাদের বড় শক্তি বোলিং বিভাগ। লোকাল ক্রিকেটারদের লক্ষ্য ভালো করে নির্বাচকদের দৃষ্টি কাড়া। আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক প্লাস আর্লি উইকেট বের করা। আর্লি উইকেট বের করতে যায় হয়তো বা 2-1টা বাউন্ডারি হয়ে যেতে পারে, ইটস নর্মাল। বাট আমার সবসময় টার্গেট থাকে যে আমি ইকোনমিক্যাল বোলিং করে বের হয়ে যাব। সব কিছু একটা আন্ডার কন্ট্রোলের ভিতরে আছে। এখন একটা ভালো একটা সুযোগ লাগবে, ভালো পারফর্ম করা লাগবে অনেস্টলি যেটা। আর ন্যাশনাল টিম তো ইটস নট ইজি অনেস্টলি, যে একবার চান্স পাইছি দেখে আমার জন্য বারবার এটা ইজি হয়ে যাবে এরকম কিছু না। আমার আবার ন্যাশনাল টিমে খেলতে হলে অবশ্যই আমাকে প্রুভ করে আসতে হবে। তো হোপফুলি এটা বিপিএল একটা ভালো প্ল্যাটফর্ম। তো এবারও আবার সুযোগ আসছে প্রমাণ করার, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও প্রথম ম্যাচের আগে চিটাগং ফ্র্যাঞ্চাইজিডেরায় যোগ দেবেন ওসমান খান, হায়দার, ম্যাথিউস, ওয়াসিম জুনিয়র কিংবা বিনুরা ফার্নান্দোরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ছায়া জাতীয় দল নিয়ে বিপিএল এর 11তম আসরের প্রস্তুতি শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, শান্ত, হৃদয়, তাইজুল এবাদতরা অনুশীলন করেছেন ম্যাচ সিনারিওতে। স্পিনার নাইম হাসানের প্রত্যাশা সিনিয়র জুনিয়রদের মিশেলে এবারও শিরোপা ঘরে রাখতে চায় তারা। দলের ক্রিকেটারদের ছন্দ দেখে আশাবাদী দলটির মালিক মিজানুর রহমান। চ্যাম্পিয়নদের সামনে আরও একটা শিরোপার মিশন, প্রস্তুতিতেও ভিন্নতা। অন্য দলগুলো যখন একাডেমি মাঠে অনুশীলনে, তখন ফরচুন বরিশাল ঢাকার বাইরে পিকেএসপিতে করেছে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস। এনসিএল টি-20তে 250, পিকেএসপিতে এসে ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল। শুরুতে অবশ্য কিছুটা নড়বড়ে ছিলেন, তবে ধীরে ধীরে বড় শট খেলেছেন খান সাহেব। সঙ্গী মুশফিকুর রহিম, 2 সিনিয়রের জুটি কেড়ে নেয় সবার নজর। তামিম ভাই তো
আল্লাহর রহমতে অনেক ভালো ব্যাটিং করতেছে। আপনার এনসিএলেও দেখেন 4টা ম্যাচ খেললো, ওখানেও 2টা বড় স্কোর করলো, একটা নট আউট ছিল। উনি আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছে। ন্যাশনাল টিমে উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়। বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না। তরুণ অভিজ্ঞের সংমিশ্রণে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। শান্ত, তাওহিদ হৃদয়, ইবাদত, তাইজুল অর্থাৎ তারকায় ঠাসা ড্রেসিং রুম। যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। অপেক্ষা কিলার মিলার, শাহিন আফ্রিদিদের জন্য। তাই তো চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয়। প্রতিযোগিতা তো বেশি, আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো। সবাই সবার জায়গা থেকে 100% দিতে হবে, কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে। আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবো। অনুশীলনে নাজমুল শান্তর পাওয়া আঘাত মনে ভয় ধরিয়েছিল। ঝরেছে রক্ত, কিন্তু শঙ্কা দূর করে ব্যাট করেছেন বাংলাদেশ অধিনায়ক। মাঠে বসে ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন কর্ণধার মিজানুর রহমান। তার কথায় স্পষ্ট, দলের ভার তামিমের কাঁধে। আমরা ট্রাই করছি একটা বেস্ট দল কিভাবে গঠন করা যায়, এটা তামিমের প্রচেষ্টা এবং তামিম সেটা করে দেখিয়েছে। তামিম খুব ভালো ব্যাট করেছে, মুশফিক ভালো ব্যাট করেছে, ইভেন শান্ত ডুইং ফ্যান্টাস্টিক। সো আমার মনে হয় আমরা ভালো করবো ইনশাল্লাহ। রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে ফরচুন বরিশাল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দলে বড় তারকার অভাব থাকলেও যারা আছেন তারা সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে বিপিএল দুর্বার রাজশাহীর ভালো করার সম্ভাবনা দেখছেন উইকেট কিপার ব্যাটার আকবর আলী। টিম ম্যানেজমেন্ট ভালো মানের বিদেশি রিক্রুটের চেষ্টা করছেন বলেও জানান তিনি। কোচিং প্যানেলে ইজাজ আহমেদ রাজশাহীর জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন আকবর। বলতে দ্বিধা নেই, এখন পর্যন্ত বিগুলো যেসব দল গড়েছে তাতে বাকিদের তুলনায় পিছিয়েই থাকবে দুর্বার রাজশাহী। তবে হারের আগেই হেরে যাওয়া নয়, এই মন্ত্রণায় উদ্বুদ্ধ হয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে পদ্মাপাড়ের দলটি। এখন পর্যন্ত রাজশাহীর স্কোয়াডে জায়গা হয়েছে যাদের, সেখানে বড় নাম তাসকিন আহমেদ। দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি। ব্যাট হাতে টিউনিং করেছেন এনামুল হক বিজয়। দলে আহামরি কোনো বড় নাম না থাকলেও টুর্নামেন্ট নিয়ে আশাবাদী আকবর আলী। খুব অল্প সময়ের খেলা, পুরোটাই ডিপেন্ড করতেছে যে কোন টিমটা মোমেন্টামটা গ্রিপ করতে পারছে। আমার মনে হয় যে আমরা যদি আমাদের পোটেনশিয়ালে খেলতে পারি এবং একবার যদি মোমেন্টামটা আমাদের দিকে নিতে পারি অ্যাজ এ টিম, তো আমার মনে হয় অবশ্যই ভালো করা সম্ভব। দেশি তারকার পাশাপাশি দুর্বার রাজশাহীতে নেই নাম করা কোনো বিদেশিও। পাকিস্তানি সাদ নাসিম আর হারিস বাদে বাকিরা গড়পড়তা। এই দল নিয়ে আসলে কতটা ফাইট দেওয়া সম্ভব সেই প্রশ্ন উঠেই যায়। তবে দলে ভারসাম্য আনতে টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে ইঙ্গিত দিলেন আকবর। ম্যানেজমেন্টে যারা আছে তারা আরো ভালো অ্যান্সার দিতে পারবে যে মানে আন্ডার টেবিলে কি হচ্ছে বা না হচ্ছে। আমরা আসলে মাঠেরটা নিয়েই, আমরা এজ এ প্লেয়ার যারা আছে আমরা মাঠেরটা নিয়েই বেশি ফোকাস রাখছি এবং আসলে সত্যি কথা বলতে ওই বিষয়গুলো আমাদের নলেজেও কম আছে। কারণ আমি শিওর আমাদের টিমের যারা ম্যানেজমেন্ট আছে ওরা সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ হাইয়েস্ট লেভেলের প্লেয়ারদেরকে রিক্রুট করার। নাম করা ক্রিকেটার না থাকলেও দলটির কোচিং প্যানেলে থাকা ইজাজ আহমেদ হয়ে উঠতে পারেন ফ্যাক্টর। বিপিএল তো বটেই, কোনো ক্রিকেটার চাইলে ব্যক্তিগতভাবেও উপকৃত হতে পারেন এই গ্রেটের কাছ থেকে। বিপিএল অবশ্যই অনেক বিজি একটা টুর্নামেন্ট, এখানে আসলে মানে প্র্যাকটিস করার সময়টা খুবই কম পাওয়া যায় আমাদের। তো যেই অল্প সময়টাই পাবো ওটাকে ম্যাক্সিমাম চেষ্টা করব ইউটিলাইজ করা এবং তার যেই এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যেটা তার টেকনিকের কথা বলুন, অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন। তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব। 5 নম্বর জায়গাটা আমি মনে করি যে আমার জন্য খুব ভালো হবে। 4 নম্বর বা 5 নম্বর এর নিচে না, বাট আলটিমেটলি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে সেখানেই আমাকে খেলতে হবে। বিপিএল এর প্রথম দিনে কঠিন ম্যাচ দিয়ে মিশন শুরু করবে দুর্বার রাজশাহী। তাদের প্রতিপক্ষ গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এসএম ইকবাল, সময় সংবাদ। চায়ের রাজধানীতে ক্রিকেট, দরজায় কড়া নাড়ছে বিপিএল। আর এর মাঝেই সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল দেশব্যাপী চলতে থাকা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্বের খেলা, যাতে অংশ নিলেন সিলেট বিভাগের অন্তর্ভুক্ত 4 জেলার ক্রিকেটাররা। ফাইনালে সবুজ দলকে হারিয়ে ঢাকার জাতীয় রাউন্ডে উঠে গেল অলোক কাপালের লাল দল। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত কুমার দাস। দীর্ঘ 17 বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিকেলের মিষ্টি রোদের আলোয় হয়ে গেল উদ্বোধন। উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও 2 দলের খেলোয়াড়রা।
দেশব্যাপী চলা এই টুর্নামেন্টের ফরম্যাট মেনে সিলেট বিভাগেও করা হয় দুটি দল, যেখানে বিভাগের 4 জেলার ক্রিকেটারদের নিয়ে বানানো হয় লাল দল এবং সবুজ দল নামে দুটি দল। টসে জিতে শুরুতে সবুজ দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নাসুমের 65 রানের জোরো ব্যাটিং ও আসাদের ব্যক্তিগত 28 রানে সব উইকেট হারিয়ে সবুজ দলের সংগ্রহ দাঁড়ায় 139 রান। জয়ের জন্য 140 রান তাড়া করতে ফ্লাড লাইটের আলোয় ব্যাটিংয়ে নামে লাল দল। শুরুতে হুচট খেলেও তান্নার আক্রমণাত্মক 50 রানে ঘুরে দাঁড়ায় দলটি। পরে আবারও ব্যাটসম্যানদের আসা যাওয়া শুরু হলে দল রক্ষায় এগিয়ে আসেন কাপ্তান অলোক কাপালি। 39 রান করে নট আউট থেকেই দলকে জয় এনে দেন তিনি। এরকম ঘরোয়া টুর্নামেন্ট যত বেশি হবে, স্থানীয় পর্যায় থেকে তত বেশি খেলোয়াড় বের হয়ে আসবে বলে বিশ্বাস ম্যাচে অংশ নেয়া জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটটা আরও যদি যত বেশি টুর্নামেন্ট বেশি খেলা যাবে তত আমাদের জন্য ভালো। আমি মনে করি যে প্রতিটা জেলা বিভাগে যত বেশি টুর্নামেন্ট করা যাবে তত ভালো। আর এই যে উদ্যোগটা আসলে খুবই ভালো উদ্যোগ। এটা আমাদের অনেক ইয়াং প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি। আর এখানে অনেক অফিসিয়ালরা এসেছেন, ঢাকা থেকে অনেক লোকজন এসেছেন। তারা যদি পারফর্ম করে অবশ্যই ঢাকার সামনে অনেক খেলা আছে, ওরা ক্লাব পাওয়ার জন্য ওদের জন্য অনেক সুবিধা হবে। মেগা আসরে এনসিএল এ দর্শক খরা থাকলেও জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাক্কাতুরায় ছিল বাড়তি উন্মাদনা। দর্শকদের উপস্থিতি মুগ্ধ করেছে আয়োজকদের। আমাদের দলের প্রতিষ্ঠাতার নামে যে টুর্নামেন্টটি দিয়েছেন, এই টুর্নামেন্টে সর্বস্তরের দর্শকদের আমরা আকৃষ্ট করতে পারবো। মনে করে তরুণ প্রজন্ম যে এই উদ্যোগের মাধ্যমে তারা তৃণমূল থেকে তাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে এই টুর্নামেন্টগুলো ভূমিকা রাখবে। 4 উইকেট ও 38 রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লাল দলের অলোক কাপালি। জানুয়ারির 19 তারিখ থেকে ঢাকায় শুরু হবে এই টুর্নামেন্টের জাতীয় রাউন্ড। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এই ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।